জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। রাম মন্দির উদ্বোধনের দিন ভূমিষ্ঠ উত্তরপ্রদেশের মুসলিম দম্পতির পুত্র সন্তান, নাম রাখলেন রাম রহিম। অনশনকারীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে, হুঙ্কার শুভেন্দুর। রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা ঘিরে উত্তপ্ত গুয়াহাটি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের। বাচ্চা ছেলে পুঁতে দেব নওশাদকে, হুঁশিয়ারি আরাবুলের। নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক, ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পতাকায় ছেয়ে গেল শিলিগুড়ি, শোরগোল। হাড় কাঁপিয়ে নেমেই চলেছে পারদ, কলকাতায় আজ শীতলতম দিন, কত হলো তাপমাত্রা। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে সোমবার। একই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। ওই দিনই রাজ্যের ফিরোজাবাদে এক মুসলিম মহিলা জন্ম দেন এক পুত্র সন্তানের। গোটা দেশ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মেতে, সেই দিনটিকে স্মরণীয় করতে পিছপা হলো না ফিরোজাবাদের ওই মুসলিম পরিবার। পুত্র সন্তানের নাম রাখা হয়েছে রাম রহিম। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই নবজাতকের এই নাম রাখার সিদ্ধান্ত বলে দাবি ফিরোজাবাদের ওই পরিবারের। জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, সোমবার একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ফিরোজাবাদের এক মহিলা। সন্তান এবং মা দুজনেই সুস্থ। চিকিৎসক জানান, ভূমিষ্ঠ হওয়ার পর সেই নবজাতকের নামও ঠিক করে ফেলেছিল মহিলার পরিবার। নেতাজি জয়ন্তীতে ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চের শুভেন্দু অধিকারী 4 অনশনকারীর সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর করেন। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তোপ দাগেন, সরকারি কর্মীরা সচেতন, সংবেদনশীল, কিন্তু 2016 সালের পর তারা এই সরকারের স্বরূপ বুঝেছেন যে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। কর্মীরা দেখেছেন আবাস যোজনা থেকে শৌচালয়, কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা লুট হয়েছে। কর্মী বিনিয়োগ কেন্দ্রে তালা চাবি ঝুলে গিয়েছে। পিএসসি অফিসকেও বাদ দেওয়া হয়নি। মিড ডে মিলের টাকায় কম্বল বিতরণ হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা ঘিরে সোমবারের পর মঙ্গলবারও উত্তপ্ত হয়ে উঠল অসম। মঙ্গলবার 5000 কংগ্রেস কর্মী সমর্থক রাজধানীতে প্রবেশের চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়েন, আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গত 14 জানুয়ারি মণিপুর থেকে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছিলেন রাহুল। তারপরে সেই র্যালি নাগাল্যান্ড হয়ে অসমে ঢুকেছে 18ই জানুয়ারি। কিন্তু বিজেপি শাসিত এই রাজ্যে ঢুকতেই কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায়যাত্রা বাধার মুখে পড়েছে। সোমবার দুপুরে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার বিগ্রহের। ওই দিন সকাল থেকে শুরু হয়েছে তার চূড়ান্ত প্রস্তুতি। পাশাপাশি কলকাতায় চলেছে তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল। ওই দিন বিকেলে কলকাতায় রাজপথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইভাবে জেলায় জেলায় ও ব্লকে ব্লকে শাসক দলের সংহতি মিছিল হয়েছে বলেও তৃণমূল সূত্রে খবর। বেশ কয়েক মাস ধরেই তৃণমূল বিভক্ত নবীন প্রবীণ ইস্যুতে। বিভিন্ন সময় এই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একাধিক দলীয় কর্মসূচিতে ভিন্ন মত শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতার সঙ্গে অভিষেকের। ফলে দলের অন্দরেই এই বিভেদ বড় আকার ধারণ করে। সম্প্রতি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক সহ দলের বহু নবীন প্রবীণ নেতৃত্ব। সেখানেই নবীন প্রবীণের বিভেদ কিছুটা হলেও মিটে যায় বলে দাবি রাজনৈতিক মহলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দুপুরে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করার পরেই প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। সে দেশের তদারকি সরকারের অভিযোগ, ভারতের সরকারি পৃষ্ঠপোষকতায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আদতে সংখ্যাগুরুর একাধিপত্য প্রতিষ্ঠার পদক্ষেপ। পাক বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় কর সেবকদের হামলায় বাবরি মসজিদ ধ্বংস এবং অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণে সায় দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গও এসেছে। বলা হয়েছে, দুঃখজনকভাবে ভারতীয় শীর্ষ বিচার ব্যবস্থা শুধু এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্তদের বেকসুর খালাস করেনি, সেই সঙ্গে গুড়িয়ে দেওয়া মসজিদের জমিতে মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে। দেশের অর্থনীতির চাকায় গতি বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রত্যাশা চাপাচ্ছে কর সংগ্রহ। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত আয়কর এবং জিএসটি সংগ্রহের যে ছবি দেখা গিয়েছে তা অন্তর্বর্তী বাজেটে মোদী সরকারকে সামাজিক প্রকল্পগুলিতে খরচ আরও বাড়ানোর সুযোগ করে দেবে। উপকৃত হতে পারে কৃষিক্ষেত্র। রাজকোষ ঘাটতি লক্ষ্যমাত্রা না ছাপিয়েই মূল্যায়ন সংস্থা ইকরার রিপোর্টে দাবি করা হয়েছে, ওই বাজেটে আগামী অর্থবর্ষের জন্য কর সংগ্রহে লক্ষ্যমাত্রা বাড়ানো হতে পারে উল্লেখযোগ্যভাবে। আগামী 1 ফেব্রুয়ারি লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পেশ করবেন নির্বাচনের আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ বৃহৎ আর্থিক নথি। সূত্রের খবর, চলতি
চলতি অর্থবর্ষে আয়কর এবং কর্পোরেট কর মিলিয়ে রাজস্ব সংগ্রহ তার লক্ষ্যমাত্রার চেয়ে 1 লক্ষ কোটি টাকা বেশি হতে পারে। মাসে জিএসটি সংগ্রহ ধারাবাহিকভাবে 1.50 লক্ষ কোটি টাকা পার করছে। এই অবস্থায় দরিদ্রদের আর্থিক সমস্যাগুলি কমানোর দিকে নজর দিতে পারে কেন্দ্র। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গত 1-1.5 বছর ধরে সাধারণ মানুষ যা নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন তা হলো খাদ্যপণ্য এবং জ্বালানির চড়া দাম। নির্বাচনের আগে এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ করার সুযোগ রয়েছে সরকারের হাতে। রেশন মামলার তদন্তে এবার শঙ্কর আঢ্যের ভাই মলয় আঢ্যকেও তলব করল ইডি। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর। ইডি সূত্রে খবর, শঙ্করের যে সংস্থার হাত ঘুরে রেশন দুর্নীতির কালো টাকা সাদা হতো তার অন্যতম ডিরেক্টর ছিলেন মলয়ও। শুধু তাই নয়, ইডি জেনেছে এই মলয়ের নিকট আত্মীয় একজন মিল মালিক, বনগাঁ এলাকার মিল মালিক কালিদাস সাহার ভাগ্নি তানিয়া আঢ্য মলয়ের স্ত্রী। রেশন মামলায় মূল অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো শঙ্করের সংস্থার মাধ্যমে। ইডির তদন্তকারীদের ধারণা, এই টাকার পরিমাণ কম করে 9 থেকে 10 হাজার কোটি টাকা। এর মধ্যে 2000 কোটি টাকার লেনদেন হয়েছে আঢ্য ফরেক্স নামে শঙ্করের একটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা মারফত। মলয় সেই সংস্থারই ডিরেক্টর ছিলেন। মলয়ের স্ত্রী তানিয়ার নাম ছিল শঙ্করের অন্য একটি ফরেক্স সংস্থা ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেডে। অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেড নামে শঙ্করের একটি ভুয়ো সংস্থাতেও নাম ছিল মলয় এবং তার স্ত্রী দুজনেরই। লোকসভা আসন হাতছাড়া হওয়া রুখতে মরিয়া বিজেপির যোগদান নিয়ে আপাতত তেমন কোনো ছুঁতমার্গ নেই। দলের অন্দরে এমনই বার্তা দিয়ে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহারের মেখলিগঞ্জে সভা করেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সে সভার পরে দলের নেতাদের শুভেন্দু বার্তা দেন, বিরুদ্ধে তেমন গুরুতর অভিযোগ না থাকলে যারা দলে যোগ দিতে চাইছেন তাদের যেন নিয়ে নেওয়া হয়। বিজেপি সূত্রের দাবি, আগামী লোকসভা ভোটে মেখলিগঞ্জ আসনে দলের ফলাফল যে ভালো হবে না দলের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে। শুধু মেখলিগঞ্জ নয়, জেলার 4টি বিধানসভায় দল নড়বড়ে অবস্থানে রয়েছে বলে সূত্রের দাবি। সেই প্রেক্ষিতেই এই বার্তা বলে মনে করছেন বিজেপি নেতাদের একাংশ। সাত সকালে বাংলাদেশের পতাকায় ছেয়ে গিয়েছে শহর শিলিগুড়ি। মঙ্গলবার সকালে হাসমিচক থেকে সেবক মোড় পর্যন্ত এলাকায় দেখা গিয়েছে বাংলাদেশের পতাকা, যা ঘিরে শোরগোল পড়েছে শহর জুড়ে। রাতে কেউ বা কারা এই পতাকা রাস্তায় রাস্তায় লাগিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। কি উদ্দেশ্যেই বা এই পতাকা লাগানো হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে শিলিগুড়ি থানার পুলিশ। পতাকাগুলি সেখান থেকে খুলে ফেলা হবে বলে জানিয়েছে পুলিশ। রামের ছবি দেওয়া উত্তরীয় দিয়েই হাতে থাকা মাইক্রোফোন পরিষ্কার করেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ শাসক দল তৃণমূল কংগ্রেসের। উল্লেখ্য, কয়েকদিন আগে দাসপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সেই কর্মসূচিতেই দেখা যায় হিরণ চট্টোপাধ্যায় গলায় থাকা রামের ছবি লাগানো উত্তরীয় দিয়ে হাতে থাকা মাইক্রোফোন পরিষ্কার করছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে সেই ভিডিওকে হাতিয়ার করে আসরে নামে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। নেতাজির জন্মদিবসের আগের দিন পার্ক সার্কাসের সভা থেকে এই আহ্বান ফের তিনি জানিয়েছেন। এর আগেও তিনি কেন্দ্রীয় সরকারকে এই অনুরোধ জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার নেতাজি জন্মবার্ষিকীকে অন্তর্ভুক্ত করার জন্য 23শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কেন্দ্র 23শে জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পর্যন্ত লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের মাটিতে পুঁতে দেব নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পাশাপাশি তিনি আরো বলেন, ভাঙড় থেকে আইএসএফকে উৎখাত করব। ভাঙড় ছেড়ে এখন ডায়মন্ড হারবারে লড়তে যাচ্ছে। সেখানকার ছেলেরা জুতোর মালা পরিয়ে নওশাদকে ডায়মন্ড হারবার থেকে বের করবে। মঞ্চ থেকে একের পর এক হুঁশিয়ারি আরাবুল ইসলামের। আরাবুল ইসলাম আরো বলেন, নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে দাঁড়াতে হবে না। ওর যদি ক্ষমতা থাকে তো ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক। নওশাদ সিপিআইএম এর দালাল, একটা বাচ্চা ছেলে। তার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তার কতটা, সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি খাচ্ছ সরকারের, মাইনে নিচ্ছ সরকারের। প্রকাশ্য মঞ্চ থেকে এভাবেই একের পর এক হুঁশিয়ারির সুর চড়ালেন আরাবুল ইসলাম। স্থানীয় সংবাদ শেষ হলো।